তাহলে আজকে আমরা একটু জেনে নেই দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলে সামুদ্রিক প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। আগের চ্যাপ্টারে আমরা অনেকটা জেনে নিয়েছি সমুদ্র তরঙ্গ কাকে বলে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজ ও সঞ্চয়জাত ভূমিরূপগুলো সম্পর্কেও ডিটেলস জানা হয়ে গেছে। আজকে আমরা জানব প্রবাল প্রাচীর কি, প্রবাল প্রাচীর সৃষ্টির কারণগুলো কি কি রয়েছে, প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ, এগুলো সম্পর্কে আমরা আজকে জানব। তো দেখে নাও যে প্রবাল প্রাচীরটা অ্যাকচুয়ালি কি। তো প্রবাল হচ্ছে এরকম সামুদ্রিক কীট, ফোরামিনিফোরা, প্রবাল, এছাড়াও কম্বোজ গোত্রীয় শামুক, এদের দেহাবশেষ অগভীর সমুদ্রে সঞ্চিত হয়ে যখন দ্বীপের আকারে অবস্থান করে বা সৃষ্টি করে কিংবা প্রাচীরের আকারে অবস্থান করে বা সৃষ্টি করে, তখন তাকে আমরা বলবো প্রবাল প্রাচীর বা প্রবাল দ্বীপ। আবার বলি শোনো, প্রবাল একরকম সামুদ্রিক কীট, এদের একটা নির্দিষ্ট পরিবেশে জন্মায়, বিকাশ লাভ করে এবং অবশেষে এরা এক সপ্তাহ পর্যন্ত এদের আয়ুষ্কাল হয়ে এরা মারা যায়। এদের দেহাবশেষ ক্রমান্বয়ে সঞ্চিত হয়ে, তাই না, অগভীর সাগরে ক্রমান্বয়ে সঞ্চিত হয়ে যখন প্রাচীর বা দ্বীপের ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে, তখন তাকে আমরা বলবো প্রবাল প্রাচীর। তো ছোট করে একটা বিষয় দেখো, এটা নিমজ্জিত দ্বীপ ছিল। এই নিমজ্জিত দ্বীপে একটা সমুদ্র ভাগ ছিল। এবার এই নিমজ্জিত অগভীর দ্বীপের উপরিভাগে প্রবাল নামক সামুদ্রিক কীট, ফ্লোরামিনিফ্লোরা নামক সামুদ্রিক কীট কিংবা কম্বোজ গোত্রীয় শামুক, ঝিনুকের দেহাবশেষ, সবই ক্যালসিয়াম কার্বনেট বা চুনের প্রাধান্য বেশি, সেগুলো ক্রমান্বয়ে সঞ্চিত হয়ে সমুদ্র পৃষ্ঠের উপরে একরকম প্রাচীর বা দ্বীপ এর ন্যায় ভূমিরূপ সৃষ্টি হয়েছে। একেই আমরা বলছি কিনা প্রবাল প্রাচীর। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে। এবার বিষয়টা শোনো, এই প্রবাল প্রাচীর সৃষ্টির পরিবেশগুলো কি কি রয়েছে। একে যদি জানি প্রবাল প্রাচীর কোথায় অবস্থান জানো, কোন পরিবেশের মধ্যে প্রবাল প্রাচীরকে দেখা যায়। বলছে উভয় গোলার্ধে, অর্থাৎ 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে, 30 ডিগ্রি নর্থ অক্ষরেখা থেকে 30 ডিগ্রি সাউথ অক্ষাংশের মধ্যে, তাই না, এই প্রবাল প্রাচীর দেখা যায়। অর্থাৎ ক্রান্তীয় উষ্ণ মণ্ডলে সমুদ্র উপকূল ভাগে অগভীর অঞ্চলে এই প্রবাল প্রাচীর দেখা যায়। তো দ্বিতীয়ত যদি বলো যে গভীরতা একটা বিষয় দেখো, যে এই প্রবাল প্রাচীর সৃষ্টির জন্য অগভীর সমুদ্রের প্রয়োজন আছে। অর্থাৎ 60 থেকে 80 মিটার গভীরতার মধ্যে এই প্রবাল প্রাচীর সৃষ্টি হয়। গভীরতা সম্পর্কে জানলাম, 60 থেকে 80 মিটার গভীরতায় এই প্রবাল প্রাচীরগুলো সৃষ্টি হয়। পরবর্তীকালে দেখো, এই প্রবাল প্রাচীর সৃষ্টির জন্য একটা উষ্ণতার প্রয়োজন আছে। উষ্ণতা, এই প্রবাল প্রাচীর জন্য মিনিমাম 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন রয়েছে। 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন রয়েছে। পরে দেখো যে লবণতাও একটা প্রভাব ফেলে। লবণতা, দেখো লবণতা কি না, সমুদ্র পৃষ্ঠে সমুদ্র জলের যেখানে প্রবাল প্রাচীর সৃষ্টি হবে সেখানে প্রায় 27 থেকে 30 সহস্রাংশ পরিমাণে লবণ থাকতে হবে সমুদ্র জলে, তাহলে সেখানে প্রবাল প্রাচীর সৃষ্টি হবে। এছাড়াও দেখো পলিমুক্ত জল থাকতে হবে, পলিমুক্ত স্বচ্ছ জল হতে হবে, তাহলে সেখানে প্রবাল নামক সামুদ্রিক কীটের প্রাচুর্য ঘটবে, তার পরিমাণ বেশি করে জন্মাবে। এছাড়া আছে স্থির জল, অর্থাৎ স্রোতহীন স্থির জল থাকতে হবে, সেখানে প্রবাল কীটের জন্মানোর সুবিধা হবে। তো আবার দেখে নাও যে প্রবাল প্রাচীর সৃষ্টির কি কি পরিবেশ রয়েছে, একটু বিষয়টা দেখে নাও। বলছে দেখো যে অবস্থান, এই প্রবাল প্রাচীর কোন অঞ্চলের মধ্যে দেখা যায়। বলছে 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ এই অক্ষাংশের মধ্যে আমরা এই প্রবাল প্রাচীরকে
দেখি। তো প্রবাল প্রাচীর এর বিশেষ, তাহলে অবস্থানটা দেখলে উষ্ণ ক্রান্তীয় উষ্ণমণ্ডলে দেখা যায়। গভীরতা একটু শুনে নাও, অর্থাৎ এটি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অগভীর সমুদ্রে অর্থাৎ প্রায় 60 থেকে 80 মিটার গভীরতার মধ্যে প্রবাল প্রাচীরগুলো সৃষ্টি হয়। উষ্ণতা দেখো, এই জায়গায় উষ্ণতা গড়ে হতে হবে কত, 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকতে হবে, তাহলে প্রবাল নামক সামুদ্রিক কীট অবশ্য জন্মাবে, না হলে তার জন্মানোর পরিবেশটা পাবে না। এবং সমুদ্র জলের লবণতাও 27 থেকে 30 সহস্রাংশ পার 1000 থাকতে হবে, তাহলে সেখানে এই প্রবাল জন্মাবে। আরো জল স্বচ্ছ হতে হবে, পলিমুক্ত হতে হবে, জল স্থির হতে হবে, গতিশীল নয়, স্থির জল হতে হবে। এইরকম পরিবেশ পেলে প্রবাল নামক সামুদ্রিক কীট জন্মাবে, তাদের দেহাবশেষ ক্রমান্বয়ে সঞ্চিত হয়ে প্রাচীর সৃষ্টি করবে বা দ্বীপ সৃষ্টি করবে, তাকে প্রবাল প্রাচীর বা প্রবাল দ্বীপ বলবো। তো দেখো, এরকম একটা প্রবাল দ্বীপের উদাহরণ শুনে নাও। অস্ট্রেলিয়া মহাদেশের একেবারে উত্তর পূর্ব উপকূল বরাবর রয়েছে পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম প্রবাল প্রাচীর, হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম প্রবাল প্রাচীর। একটা শর্ট কোশ্চেন মনে রাখবে, অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব ভাগ বরাবর রয়েছে, প্রায় 1600 কিমি দীর্ঘ। তো 1970 সালে জেমস কুক সর্বপ্রথম এই গ্রেট ব্যারিয়ার রিফ আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে এই গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে মাপযোগ হয়েছে, এটা দেখা গেছে প্রায় 9 ডিগ্রি দক্ষিণ থেকে 12 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। তাছাড়া এর দৈর্ঘ্য প্রায় 1600 কিমি, প্রস্থ 16 থেকে প্রায় 140 কিমি পর্যন্ত চওড়া হয়। দক্ষিণ দিকে চওড়া কম, উত্তর দিকে চওড়াটা অনেক বেশি। আর এটি 1981 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে, তাই না, মর্যাদা পেয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছে 1981 সালে, এটাও মনে রাখবে। গ্রেট ব্যারিয়ার রিফের পরিচয় আমরা জেনে নিলাম। এরপরে আসো যে প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ সম্পর্কে আমাদের জানতে হবে। এর আর কিছু জানা নেই, এই কতগুলো বিষয় থাকে। প্রবাল প্রাচীর কি, তবে এটা মনে রাখো, প্রবাল প্রাচীর বিভিন্ন রঙের হয়। নীল হতে পারে, সবুজ হতে পারে, সাদা হতে পারে, হলুদ হতে পারে, তাই না, বিভিন্ন ধূসর হতে পারে, বিভিন্ন রঙের প্রবাল প্রাচীর হয়ে থাকে। এবার আমরা প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ সম্পর্কে একটু জেনে নিই। তো দেখো, প্রবাল প্রাচীরের প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই 3টি ভাগ তোমাদের সিলেবাসে আছে, এটা জানো। প্রান্তীয় প্রবাল প্রাচীর, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, অ্যাটল। এই 3টি বিষয় সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। তো প্রান্তীয় প্রবাল প্রাচীর, প্রান্ত ভাগ অর্থাৎ এই দেখো ভূমিভাগ বা স্থলভাগ রয়েছে, আর সমুদ্র ভাগ। এই সমুদ্র, তাই না, উপকূল বরাবর অর্থাৎ স্থলভাগের পাশে উপকূলে, তাই না, অগভীর সমুদ্রে প্রবাল নামক সামুদ্রিক কীট সঞ্চিত হয়ে, প্রবাল নামক সামুদ্রিক কীট সঞ্চিত হয়ে একরকম প্রাচীর সৃষ্টি করেছে, তাই না, উপকূলের সমান্তরালে, তাই না, একেবারে উপকূলের গায়ে, উপকূলের সমান্তরাল বরাবর, তাই না, প্রবাল নামক সামুদ্রিক কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে যে প্রাচীর সৃষ্টি করেছে তাকে প্রান্তীয় প্রবাল প্রাচীর বলা হবে। এটা অবশ্য মনে রাখবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষা দ্বীপপুঞ্জ, ভারত শ্রীলঙ্কার মাঝখানে প্রণালী অঞ্চলে, আর ওই যে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর গ্রেট ব্যারিয়ার রিফ, এগুলো প্রান্তীয় প্রবাল প্রাচীরের উদাহরণ। প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, এটা একটা বিষয় আছে, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। এর সম্পর্কে একটু শুনে রাখো। প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কাকে বলে? বলছে দেখো, ভূমিভাগ বা মূল ভূখণ্ড বা উপকূল থেকে বেশ খানিকটা দূরে, অল্প দূরে, তাই না, প্রবাল নামক সামুদ্রিক কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে যে প্রাচীর বা দ্বীপ সৃষ্টি করে। উপকূল থেকে সামান্য দূরে, তাই না, অগভীর সমুদ্রে প্রবাল নামক সামুদ্রিক কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে যে দ্বীপ সৃষ্টি করে, তাই না, যে প্রাচীর সৃষ্টি করে, তাই না, তাকে কি বলা হবে? প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। অর্থাৎ মূল ভূখণ্ড ও প্রবাল প্রাচীরের মাঝখানে লেগুন সৃষ্টি হয়েছে, মূল ভূখণ্ড ও প্রবাল প্রাচীরের মধ্যে লেগুন সৃষ্টি হয়েছে। মূল ভূখণ্ড ও প্রবাল প্রাচীর এর মাঝখানে লেগুন সৃষ্টি হয়েছে, অর্থাৎ লেগুন বা জলভাগ দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য একে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বলে। তো আমরা প্রতিবন্ধক প্রবাল প্রাচীরও জেনে নিলাম।
এবার জানবো অ্যাটল কি। অ্যাটল, তাই না? বলছে দেখো, উপকূল থেকে বেশ খানিকটা দূরে, উপকূল থেকে বেশ খানিকটা দূরে, তাই না, অগভীর সমুদ্রে প্রবাল নামক সামুদ্রিক কীটের দেহাবশেষ ক্রমান্বয়ে সঞ্চিত হয়ে যে বৃত্তাকারে, তাই না, কোনো মাঝখানে জলাশয় থাকতে পারে, যে বৃত্তাকারে, তাই না, প্রবাল কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে বৃত্তাকার বা ডিম্বাকারে প্রাচীরের ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে, তাকে অ্যাটল বলবো। যার মাঝখানে কি থাকবে, জলাভূমি বা হ্রদ, তাকে আমরা লেগুন বলবো। আবার বলছি শোনো, উপকূল থেকে বেশ খানিকটা দূরে অগভীর সমুদ্রে প্রবাল নামক সামুদ্রিক কীটের দেহাবশেষ ক্রমান্বয়ে সঞ্চিত হয়ে যে বৃত্তাকারে, তাই না, প্রাচীর সৃষ্টি করে, তাকে বলা হবে কি, অ্যাটল। হ্যাঁ, যেমন ফুনাপুটি, প্রশান্ত মহাসাগরের এলিস দ্বীপের ফুনাপুটি হ্যাঁ একটি বিখ্যাত অ্যাটলের উদাহরণ। আর তার মধ্যভাগে কি না, হ্রদ থাকবে, যাকে কি বলা হয়, লেগুন বলা হয়। তো আমাদের প্রবাল প্রাচীর সম্পর্কে এই কতগুলো বিষয় ছিল। প্রবাল প্রাচীর বিষয়টা কি, প্রবাল প্রাচীর বা কোরিয়ার রিফ কি জানলাম, প্রবাল প্রাচীর সৃষ্টির অনুকূল পরিবেশও জানলাম, প্রবাল প্রাচীর এর শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম, প্রবাল প্রাচীরের একটি উদাহরণ হিসেবে গ্রেট ব্যারিয়ার রিফ, যেটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বিশেষ পরিচিতি লাভ করেছে, এর সম্পর্কেও আমরা জানলাম। এবার আমরা জানবো, তাই না, উপকূলের শ্রেণীবিভাগ। তাহলে দেখো, উপকূলের শ্রেণীবিভাগ সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। তোমরা এটা তো নিশ্চিত জানো যে জলভাগ স্থলভাগ যে সীমানা বরাবর পরস্পর মিলিত হয়, সেই সীমানা অংশকে কি বলা হয় না, উপকূল বলা হয়। যেমন ধরো, আমাদের এটা আরব সাগর, এটা বঙ্গোপসাগর, ভারত উপখণ্ড, এই স্থলভাগ জলভাগ এই যে সীমারেখা, একে উপকূল রেখাই বলা হয়। জলভাগ আর স্থলভাগের এই যে সীমারেখা, একে উপকূল ভাগ বলা হয়। তো এই উপকূল ভাগের সৃষ্টির ক্ষেত্রে এই যে গঠন বা আকৃতি অনুসারে, এদেরকে এই গঠন অনুসারে যদি বলা হয়, একে চারটি প্রধান ভাগ হবে। একটা হচ্ছে উত্থিত উপকূল, তোমাদের সিলেবাসে রয়েছে উত্থিত উপকূল আর নিমজ্জিত উপকূল রয়েছে। যৌগিক প্রশমিত উপকূল নেই, তবুও একটু করে জেনে নাও যৌগিক উপকূল কাকে বলে আর প্রশমিত উপকূল কাকে বলে। বলছে দেখো, যে উপকূল ভাগ ক্রমান্বয়ে উত্থান অবনমন, একবার উঠবে তো নামবে, আবার উঠবে আবার নামবে, এই উঠা নামার ফলে যে উপকূল ভাগের সৃষ্টি হয়, তাকে যৌগিক উপকূল বলে। যেমন ধরো, এই দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের এই যে মালাবার উপকূল, এই যে মালাবার উপকূল, এটা হচ্ছে কি না, তোমার এই উত্থিত এই যৌগিক উপকূলের উদাহরণ। এটা হচ্ছে যৌগিক উপকূলের উদাহরণ। আবার বলছি শোনো, যে উপকূল ভাগ ক্রমান্বয়ে ভূয়ারণের ফলে উঠবে আবার নামবে, উঠবে আবার নামবে, এই ওঠা নামার ফলে যে উপকূল ভাগের সৃষ্টি হয়, তাকে যৌগিক উপকূল বলা হবে। এই যৌগিক উপকূলের উদাহরণ হিসেবে কি বললাম, ভারতের মালাবার উপকূল এরকম এক প্রকার যৌগিক উপকূলের উদাহরণ। প্রশমিত উপকূল কি, দেখো, সে উত্থান নিমজ্জন কিংবা যৌগিক কোনো প্রক্রিয়া ছাড়া, এইসব প্রক্রিয়া ছাড়া সম্পূর্ণরূপে সঞ্চয় কার্যের মাধ্যমে, তাই না, লাভা বেরিয়ে এসে সঞ্চিত হয়ে উপকূল হতে পারে, পলিবালির সঞ্চয় কার্যের ফলে উপকূল হতে পারে, প্রবাল কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে ও উপকূল সৃষ্টি হতে পারে। যেমন ধরো, গ্রেট ব্যারিয়ার রিফ একটু আগে পড়া হলো সেটা। তাছাড়া লাক্ষাদ্বীপ, আন্দামান, এদের যে তীরবর্তী বা উপকূল বরাবর যে উপকূলটা সৃষ্টি হয়, তাকে কি বলবো আমরা, প্রশমিত উপকূল। প্রশমিত উপকূল কি, ভূয়ারণের কোনো প্রভাব নেই, উত্থান বা অবনমন এই ভূমিকা নেই, শুধুমাত্র সঞ্চয় কার্যের মাধ্যমে যে উপকূল ভাগ সৃষ্টি হয়, তাকে প্রশমিত উপকূল বলে। আমাদের এখানে রয়েছে যে লাক্ষাদ্বীপ, আমিনদ্বীপী, কাভারাত্রি, এই সমস্ত লাক্ষাদ্বীপের প্রবাল কীটের দেহাবশেষ দ্বারা সৃষ্ট, এগুলো কি না, তোমার এই প্রশমিত উপকূলের উদাহরণ, অর্থাৎ প্রবাল কীটের দেহাবশেষ দিয়ে তৈরি বলে এটি। কিংবা এই দিকে যেমন রয়েছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাই না, ব্যারেন, নারকোডাম, দুটি আগ্নেয় গিরি রয়েছে, তাই না, অর্থাৎ সেটা হচ্ছে সঞ্চয় কার্যের ফলে সেই উপকূল ভাগ সৃষ্টি হয়েছে। যেটা তোমাদের সিলেবাসে রয়েছে এবং ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কিনা উত্থিত উপকূল কাকে বলে ও নিমজ্জিত উপকূল কাকে বলে, এটা মূল বিষয়। তো আমরা একটু জেনে নেই উত্থিত উপকূল আর নিমজ্জিত উপকূল। তো
দেখো এটাকে এ দিয়েছি উত্থিত উপকূল, এই উত্থিত উপকূল, আর বি হচ্ছে কিনা নিমজ্জিত উপকূল, এটা নিমজ্জিত উপকূল দিয়েছি। এটা উপকূল ভাগ, উপকূল, আর এটা সমুদ্র পৃষ্ঠ, সমুদ্র, এদিকেও একই উপকূল আর সমুদ্র। দেখো উত্থিত কথার মধ্যে উত্তর উঠবে, উপকূল ভাগের উত্থান ঘটবে। উপকূল মানে জলভাগ স্থলভাগ যে সীমারেখা বরাবর থাকে তাকে উপকূল রেখা বলে। দেখো কি বলছে, ভূ আলোড়নজনিত কারণে, ভূ আলোড়নজনিত কারণে যদি কোনো উপকূলের উত্থান ঘটে, উপর দিকে উঠে যায়, সমুদ্র জলরাশি থেকে উঠে যায়, এই সমুদ্র জলরাশি থেকে এতটা উঠে গেছে, তখন তাকে কি বলা হবে, এবং উপকূল ভাগে একটা খারাপ প্রকৃতির ঢাল সৃষ্টি হচ্ছে, তাকে আমরা উত্থিত উপকূল বলবো। আবার দেখো যদি বলে না ওই ভূ আলোড়নজনিত কারণে পাতের সঞ্চালন, জলস্তর যদি নেমে যায়, অর্থাৎ এটা যদি তোমার কি থাকে, এই অংশটা যদি সমুদ্র পৃষ্ঠ এই উপকূল হয়, হ্যাঁ, সমুদ্র জলস্তর যদি এই পর্যন্ত থাকে, পাত সঞ্চালনের ফলে যদি এই সমুদ্র পৃষ্ঠ নিচের দিকে নেমে যায়, কিংবা অতিমাত্রায় জল বাষ্পীভূত হয়ে গেলে জলস্তর যদি নেমে যায়, তখন কি হবে, এখানে খাড়া ঢাল সৃষ্টি হচ্ছে, অর্থাৎ উপকূলের উত্থান হলো, জল নেমে গেলেও উপকূলের ঢাল বেড়ে গেল, তখনও তাকে কি বলবো আমরা, উত্থিত উপকূল। এই উত্থিত উপকূল আমাদের এই যে করমণ্ডল উপকূল রয়েছে, পূর্ব উপকূল, এই তামিলনাড়ুর উপকূল বা করমণ্ডল উপকূল, অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত, এটা উত্থিত উপকূলের উদাহরণ। তাহলে আমরা উত্থিত উপকূল সম্পর্কে জানলাম। ভূ আলোড়নজনিত কারণে উপকূল ভাগ উপরের দিকে উত্থিত হলে, কিংবা পাত সঞ্চালনজনিত কারণে সমুদ্র পৃষ্ঠ বসে গেলে এই উপকূল ভাগের যে খাড়া ঢাল হয়, জলস্তর ও উপকূল ভাগের মধ্যে যে উচ্চতা বেড়ে যায়, তাকে উত্থিত উপকূল বলে। ঠিক একই রকম খবর আমরা শুনবো কি না, নিমজ্জিত উপকূল। নিমজ্জিত উপকূল, নিমজ্জিত উপকূল বিষয়টা একটু মন দিয়ে শুনে নাও। কি বলছে না, এটা সমুদ্র পৃষ্ঠ, এটা উপকূল ভাগ, এটা ছিল পূর্বে উপকূল ছিল, ভূ আলোড়নের ফলে এটা বসে গেছে, তার মানে জলস্তর প্রায় উপকূলের কাছাকাছি চলে এসেছে, এবং কি বসে যাওয়ার কারণে উপকূলের জল ও সমুদ্রের জল ও উপকূলে চলে আসতে পারে, তাই না? এই জন্য কি বলা হচ্ছে, নিমজ্জিত উপকূল। কিংবা ধরো দুটি পাতের সঞ্চালনের ফলে যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, কিংবা মেরুতে বা পর্বতের শিখরে জমে থাকা অতিমাত্রায় বরফ যদি বলে, অতিমাত্রায় বরফ যদি বলে, তাহলে কি হবে, জলস্তর উপরের দিকে উঠে যাবে, তখন কি হবে, এই উপকূল ভাগ জলে নিমজ্জিত হয়ে যাবে, তখন তাকে বলা হচ্ছে কিনা নিমজ্জিত উপকূল। আবারও বলছি শোনো, বলছি কিনা ভূ আলোড়নের ফলে কোনো উপকূল ভাগ যদি বসে যায়, সমুদ্র পৃষ্ঠের সি লেভেলের কাছাকাছি চলে আসে, তখন তাকে আমরা কি বলবো, এটা সি লেভেল বা সমুদ্র পৃষ্ঠ, তাই না, তার কাছাকাছি বসে গেলে তখন জল উপকূলে উঠে আসতে পারে, তাকে নিমজ্জিত উপকূল বলে। আবার দেখো যখন কি ঘটনা ঘটছে না, অতিমাত্রায় বরফ বলছে, কিংবা পাত সঞ্চালন জনিত কারণে সমুদ্রের জলরাশি উপর দিকে উত্থিত হচ্ছে, তখন কি ঘটনা ঘটবে, তাই না, অর্থাৎ উপকূল ভাগ জলস্তর উঠে যাওয়া, মানে উপকূলের ঢাল কমে যাওয়া, সমুদ্রের জল উপকূলের দিকে এগিয়ে আসা, তখন তাকে এখানেও কি বলা হবে, যে নিমজ্জিত উপকূল বলা হবে। এই নিমজ্জিত উপকূলের কটি ভাগ রয়েছে, তাই না? আমরা এই তিনটি ভাগ বিশেষ করে জানবো, রিয়া উপকূল, ফিওর্ড উপকূল, ডালমেসিয়ান উপকূল। এই তিনটি উপকূলের পার্থক্য আকারে অবশ্য জানবো, কারণ এটা পরীক্ষাতে থাকে, পার্থক্য লিখতে থাকে, রিয়া উপকূল, ফিওর্ড উপকূল ও ডালমেসিয়া উপকূল, তাই না? এই পার্থক্যটা জানলে আপাতত উপকূলের শ্রেণীবিভাগ সম্পর্কে, এই নিমজ্জিত উপকূলের যে শ্রেণীবিভাগটা তার সম্পর্কে আমাদের জানা হবে। তো এবার আমরা একটু জেনে নেই রিয়া, ফিওর্ড আর ডালমেসিয়ার উপকূলের মধ্যে পার্থক্যটা জেনে নিই। দেখো রিয়া, ফিওর্ড, ডালমেসিয়ান এই তিনটে শব্দের অর্থ আগে জেনে নিই। রিয়া একটা স্পেনীয় শব্দ, যার অর্থ নিমজ্জিত নদী উপত্যকা। অর্থাৎ দেখো পাহাড়ের ঢাল বেয়ে নদী নেমে যখন সমুদ্রে আসে, সরাসরি নদী নেমে সমুদ্রে আসে, সেখানে যে উপকূলটা হয় তাকে আমরা কি বলবো, রিয়া উপকূল। আবার বলছি শোনো, পাহাড়ের ঢাল বেয়ে যে নদীগুলো এসে সরাসরি সমুদ্রে পড়বে তাকে আমরা কি বলবো, তাই না, রিয়া উপকূল বলবো। পাহাড়ের ঢাল বরাবর, তাই না, যে সমস্ত
নদীগুলো নেমে, এই ঢাল বরাবর যে সমস্ত নদীগুলো নেমে সমুদ্রে পড়বে, তাই না, তাকে আমরা বলবো কি না রিয়া উপকূল। ফিয়র্ড, ফিয়র্ড নরওয়েজি শব্দ যার অর্থ দীর্ঘ দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ি, তাই না, দীর্ঘ উপত্যকা বা সংকীর্ণ খাঁড়ি, তাই না, খাঁড়ি মানে খাঁজ, এটা জানো। অর্থাৎ এখানেও দেখো পাহাড়ের ঢাল বেয়ে যখন কে নেমে আসবে, সুবিশাল বরফের চাই নেমে এসে সমুদ্রে আসবে। বরফের চাই পাহাড়ের ঢাল বেয়ে যখন নেমে এসে সমুদ্রে আসবে, এখানে যে উপকূলটা সৃষ্টি হবে তাকে বলা হবে কি না ফিয়র্ড উপকূল, তাকে আমরা বলবো ফিয়র্ড উপকূল। তাহলে দেখো ফিয়র্ড উপকূলটা কি না, পাহাড়ের ঢাল বেয়ে সুবিশাল বরফের চাই যখন অভিকর্ষের টানে নিচে নেমে এসে সরাসরি সমুদ্র জলে ভেসে যায়, উচ্চ অক্ষাংশে এই ঘটনাগুলো ঘটে, তাই না, ওই উপকূল ভাগকে আমরা কি বলবো ফিয়র্ড উপকূল। ডালমেসিয়ান একটি যুগোস্লাভীয় শব্দ, ডালমেসিয়ান, যার অর্থ ডালমেসিয়ান অঞ্চল, অর্থাৎ ডালমেসিয়া একটা অঞ্চলের নাম। এটা কি বলছে দেখো, বলছে যে উপকূল ভাগ অর্থাৎ পাহাড় আর সমুদ্র, পাহাড় আর সমুদ্র, পাহাড় খাড়াভাবে এসে যখন সমুদ্রে মিলিত হবে, ওই রকম উপকূলকে আমরা কি বলবো ডালমেসিয়ান উপকূল, ডালমেসিয়ান উপকূল। তাহলে দেখো প্রত্যেকের অর্থ সঙ্গে আমরা সংজ্ঞা জানলাম। নদী দ্বারা যে উপকূল হবে তাকে রিয়া, হিমবাহ দ্বারা যে উপকূল হবে তাকে ফিয়র্ড, আর পর্বতের খাড়া ঢাল সমুদ্র যে উপকূল রেখা বরাবর মিলিত হবে তাকে বলা হবে ডালমেসিয়ান উপকূল। এবার শোনো আকৃতি। নদী যে ঢাল বরাবর নেমে আসে, সেখানে তার আকৃতি হয় কি না ফানেল আকৃতি হয়। আর হিমবাহ তার পার্শ্বক্ষ নিম্নক্ষয় হলে তার আকৃতি কেমন হবে সেটা জানো, ইউ আকৃতি হয়। আর এটা তো সরল রৈখিক, পাহাড় আর সমুদ্র একটা রেখা বরাবর অবস্থান করার জন্য সরল রৈখিক আকৃতি হয়। তাহলে আকৃতিটাও জেনে নিলে। এবার শোনো গভীরতা। তো দেখো নদী পাহাড় থেকে যখন সমুদ্রে নামে তখন উপকূলের দিকে গভীরতা বেশি, ভূভাগের দিকে তুলনামূলকভাবে কম হয়। অর্থাৎ একটা গতি নিয়ে নেমে সমুদ্রে দিকে নেমে আসার জন্য সমুদ্রের দিকে গভীরতাটা, অর্থাৎ উপকূলের দিকে গভীরতাটা একটু বেশি হয়ে যায়। আর হিমবাহ কি বলছে, হিমবাহ বলছে উপকূলের দিকে গভীরতা বেশি, উপকূলের দিকে যত নিচের দিকে আসবে, কিন্তু সমুদ্রের দিকে, সমুদ্রের বরফ আসা মানে সে ভেসে যায়, তাই না। অর্থাৎ স্থলভাগের দিকে উপকূলের দিকে যতটা গভীরতা বেশি থাকবে, যখন সে সমুদ্রের জলের কাছাকাছি আসবে তো জলে ভেসে যাবে, অতএব সমুদ্রের দিকে এই গভীরতাটা কম হবে। আর গভীরতা সমুদ্রের দিকে, সমুদ্র থেকে স্থলভাগের দিকে এটা হ্রাস পায়। ওটা না এই যে ডালমেসিয়া উপকূলের গভীরতা কি হয় না সমুদ্র থেকে স্থলভাগের দিকে হ্রাস পায়, অর্থাৎ সমুদ্রের দিকে গভীরতাটা বেশি হয়। এটা মনে রাখবে, স্বাভাবিক পাহাড় দাঁড়িয়ে আছে, সমুদ্রের গভীরতা বেশি হবে, আর পাহাড়ের গভীরতা পাহাড়ের দিকটা গভীরতা কম হবে। উৎপত্তি বিষয়টা কি একটু আগে সংজ্ঞাতে বলে দেওয়া হয়েছে, যদিও আবার শুনে নাও। রিয়া উপকূল সৃষ্টির জন্য প্রধান কে দায়ী না নদী। নদী পাহাড়ের ঢাল দিয়ে সমুদ্রে নামলে যে উপকূলটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কিনা রিয়া উপকূল, অর্থাৎ রিয়া উপকূল সৃষ্টি করে কে না নদী। আর পাহাড়ের ঢাল বরাবর বরফের চাই মানে হিমবাহ নেমে এসে সমুদ্রের যে উপকূলটা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে ফিয়র্ড। আর ভূ আলোড়নজনিত কারণে খাড়াভাবে পাহাড় উঠে গিয়ে যে উপকূল ভাগ সৃষ্টি করছে তাকে ডালমেসিয়ান উপকূল, অর্থাৎ ভূ আলোড়ন প্রক্রিয়াটি ডালমেসিয়ান উপকূল সৃষ্টি করে। আর উদাহরণ হিসাবে তোমরা মনে রাখো, স্পেনের পশ্চিম উপকূলে রিয়া উপকূল রয়েছে, আয়ারল্যান্ডের উত্তর পূর্ব উপকূলে রিয়া উপকূল রয়েছে। আর নরওয়ের সোজিনি ফিয়র্ড, তাই না, বিখ্যাত ফিয়র্ডের উদাহরণ, বৃহত্তম ফিয়র্ডের উদাহরণ। আবার ফিনল্যান্ডকে ফিয়ার্ডের দেশ বলা হয়, অজস্র ছোট ছোট ফিয়র্ড থাকার জন্য। আর আড্রিয়াটিক সাগরের উপকূল ভাগে ডালমেসিয়ান উপকূল বলা হয়, আড্রিয়াটিক সাগরের উপকূল ভাগকে ডালমেসিয়ান উপকূল বলা হয়। তাহলে দেখো আপাততভাবে আমরা রিয়া, ফিয়র্ড, ডালমেসিয়ান উপকূলের অর্থ তিনটে সংজ্ঞা, তিনটে সৃষ্টির কারণ, তিনটির আকৃতি, গভীরতা, উদাহরণ জানলাম। অতএব সামুদ্রিক প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ এখানে শেষ হলো।